প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজ আমরা পড়ব ক্লাস 12 এর সেকেন্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। এর আগে যখন আমরা ওহমের সূত্র পড়েছিলাম তখন দেখেছিলাম যে সার্কিটগুলোতে যে রেজিস্ট্যান্স যোগ করা থাকে সেই রেজিস্ট্যান্সগুলোকে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনে তুল্যরোধ নির্ণয় করে ওই সার্কিটগুলোকে আমরা সিম্পলিফাই করতে পারি। এর ফলে ওই সার্কিটের যে কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের এমন কিছু ইলেকট্রিক সার্কিট থাকে, তোমরা যেমন বোর্ডে দেখতে পাচ্ছ, এরকম ধরনের সার্কিটগুলোকে সিম্পলিফাই করা, ওই সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনে তুল্য রোধ নির্ণয় করে সিম্পলিফাই করা একটু কঠিন। তাই এই সমস্ত সার্কিটের ক্ষেত্রে কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত এগুলো নির্ণয় করতে গেলে আমরা কারশফের সূত্রের সহায়তা নেব। এখন কারশফের সূত্র শুরু করার আগে আমাদেরকে দুটি বিষয় জানতে হবে। এক হলো জাংশন কাকে বলে, আর দুই হলো লুপ। তো জাংশন কাকে বলে না, বর্তনীতে যে বিন্দুতে তিনটি বা তার বেশি পরিবাহী যুক্ত হয় সেই বিন্দুকে জাংশন বলা হয়। যেমন এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটের যদি আমরা পয়েন্টগুলোর নামকরণ করি, এই বিন্দুটা এ, বি, সি, ডি, ই, এফ, তাহলে আমরা লক্ষ্য করব যে এই বি বিন্দুতে তিনটি পরিবাহী তার যুক্ত হয়েছে, আবার ই বিন্দুতে তিনটি পরিবাহী তার যুক্ত হয়েছে। তাই বি বিন্দু এবং ই বিন্দু এই দুটি বিন্দুকে বলা হবে জাংশন। আর লুপ কাকে বলে, কোনো বদ্ধ পরিবাহী পথকে লুপ বলা হয়। যেমন এই বর্তনীতে এ বি ই এফ এ এটি একটি বদ্ধ পরিবাহী পথ, তাহলে এটি একটি লুপ। আবার বি সি ডি ই বি এটি আরেকটি লুপ। এইরকম বর্তনীতে আমরা সার্কিটে বিভিন্ন বদ্ধ পথ দেখব। এই বদ্ধ পথগুলিকে বলা হবে এক একটি লুপ। সংক্রান্ত কারশফের দুটি সূত্র, একটি হলো কেসিএল আর একটি কেভিএল। কেসিএল বা কিরশফস কারেন্ট ল, আর কেভিএল বা কারশফের ভোল্টেজ ল বা কিরশফস ভোল্টেজ ল। তো প্রথমে আমরা পড়ব কারশফস কারেন্ট ল বা কেসিএল। কেসিএল বলা হয় যে বর্তনীর যে কোনো জাংশনে মিলিত প্রবাহ সমূহের বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ এ যদি একটি জাংশন পয়েন্ট হয় এবং এই জাংশন পয়েন্টে চারটি পরিবাহী তার এসে যুক্ত হয়েছে, এই তারটির মধ্য দিয়ে আয়ন প্রবাহ এ বিন্দুর দিকে যাচ্ছে, এই তারটির মধ্য দিয়ে I2 প্রবাহ এ বিন্দুর দিকেই প্রবাহিত হচ্ছে, আর এই তারটির মধ্য দিয়ে I3 প্রবাহ এই বিন্দু থেকে বাইরের দিকে প্রবাহিত হচ্ছে, I4 প্রবাহ এটিও বাইরের দিকে প্রবাহিত হচ্ছে। এখন কারশফের সূত্র অনুসারে যে কোনো একটি জাংশনে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল শূন্য। মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহগুলি ওই জাংশন বিন্দুর দিকে হচ্ছে সেই তড়িৎ প্রবাহগুলিকে আমরা ধরবো ধনাত্মক প্রবাহ, আর যে প্রবাহগুলি জাংশন বিন্দু থেকে দূরে চলে যাচ্ছে সেই তড়িৎ প্রবাহগুলোকে আমরা ধরবো ঋণাত্মক তড়িৎ প্রবাহ। তাহলে এখানে I1 ধনাত্মক, I2 ধনাত্মক, I3 যেহেতু বাইরের দিকে যাচ্ছে ঋণাত্মক, I4 ও ঋণাত্মক, ইজ ইকুয়ালস টু 0। সুতরাং কোন একটি জাংশনে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল হয় শূন্য। এটি হলো কারশফের প্রথম সূত্র বা কারশফের তড়িৎ প্রবাহ সংক্রান্ত সূত্র বা কেসিএল। বা আমরা লিখতে পারি I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I3 প্লাস I4। অর্থাৎ কোন একটি জাংশনে আগত তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান ওই জাংশন থেকে নির্গত তড়িৎ প্রবাহ মাত্রা। এই সমীকরণটির উভয় পক্ষে t দিয়ে গুণ করে পাই I1 ইন্টু টি প্লাস I2 ইন্টু টি ইজ ইকুয়ালস টু I3t প্লাস I4 ইন্টু টি। এখন আমরা জানি যে Q ইজ ইকুয়ালস টু IT, সুতরাং I1t মানে হবে Q1 প্লাস Q2 ইজ ইকুয়ালস টু Q3 প্লাস Q4। অথবা আমরা বলতে পারি যে কোনো একটি জাংশনে আগত তড়িৎ আধান সমান সমান ওই জাংশন থেকে নির্গত তড়িৎ আধান। অর্থাৎ কোন জাংশন পয়েন্টে আধান সঞ্চিত হয় না, যে আধান জাংশন পয়েন্টে আসবে সেই আধান ওই জাংশন পয়েন্ট থেকে নির্গত হবে। এটি হলো তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। তাই কারশফের প্রথম সূত্র বা কেসিএল তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা পড়ব কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফের ভোল্টেজ সূত্র। এই সূত্র অনুসারে
তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধের মান এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎ চালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হয়। চলো একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাবে। ছবিতে তোমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছ, এই সার্কিটের দুটি লুপ বর্তমান, একটি হলো ABEF, আরেকটি BCDE। এই লুপটাকে আমরা নাম দিলাম 1 নম্বর লুপ এবং এই লুপটিকে নাম দিলাম 2 নম্বর লুপ। এই 1 নম্বর লুপের ক্ষেত্রে আমরা প্রথমে কেভিএলটা বোঝার চেষ্টা করি। কেভিএল অনুসারে বলা হয়েছে যে কোনো বদ্ধ লুপের রোধ এবং ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফল, এইগুলি সমস্ত যোগ করতে হবে। যতগুলি রোধ আছে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই রোধের মান, এই দুটির গুণফলগুলি যোগ করতে হবে। সেই যোগফলটি হবে ওই লুপের তড়িৎ চালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। এখন 1 নম্বর লুপে আমরা দেখতে পাচ্ছি 3টি রোধ আছে, R1, R5, R3 এবং দুটি ব্যাটারি বা দুটি কোষ আছে। 1 নম্বর ব্যাটারির ধনাত্মক প্রান্ত এইদিকে, ঋণাত্মক প্রান্ত এইদিকে, 2 নম্বর ব্যাটারির ধনাত্মক প্রান্ত এইদিকে, ঋণাত্মক প্রান্ত এইদিকে। এখন মনে করি A থেকে B এর দিকে I1 তড়িৎ প্রবাহ হবে। এই I1 তড়িৎ প্রবাহ B বিন্দুতে এসে দুটো ভাগে ভাগ হবে। একটি প্রবাহ C বিন্দুর দিকে যাবে, মনে করি এই প্রবাহটি I3, আর B বিন্দু থেকে E বিন্দুর দিকে যে প্রবাহ যাবে সেটি I2। কেসিএল অনুসারে আমরা নিশ্চয়ই বলতে পারি যে I1 I2 I3, কারণ কোন একটি জাংশনে আগত তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান এই জাংশন থেকে মোট নির্গত তড়িৎ প্রবাহ মাত্রা। সুতরাং বলতে পারি I1 সমান সমান I2 I3। তাহলে I3 প্রবাহ R2 রোধের মধ্য দিয়ে এসে R4 রোধের মধ্য দিয়েও I3 প্রবাহ প্রবাহিত হবে, আর এই R2 প্রবাহ R5 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। R2 এবং R3 যুক্ত হয়ে R3 রোধের মধ্য দিয়ে I2 I3 অর্থাৎ I1 প্রবাহ প্রবাহিত হবে। যেহেতু I1 সমান সমান I2 I3, তাই I2 এবং I3 যুক্ত হয়ে আবার I1 তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। কেভিএল অনুসারে এই 1 নম্বর লুপ বা ABEF, এই লুপের ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে হয়, প্রথমে এই রোধটির মান এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফল অর্থাৎ R1 I1 আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে লুপটিকে প্রদক্ষিণ করব। চলো A বিন্দু থেকে শুরু করে ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরে আবার A বিন্দুতে এসে পৌঁছাবো। তাহলে প্রথমে এখান থেকে শুরু করি, A বিন্দু থেকে শুরু করলে হয় R1 রোধ এবং তার মধ্য দিয়ে কারেন্ট R1 I1। এরপরে পরবর্তী রোধ আমরা পাই যেটা, সেটা হলো R5, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I2। সুতরাং প্লাস I2 R5 প্লাস I1 R3। তাহলে এই লুপের ক্ষেত্রে যতগুলি রোধ আছে প্রত্যেকটি রোধ এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফল নিয়ে তাদের বীজগাণিতিক সমষ্টি তৈরি করলাম। এই বীজগাণিতিক সমষ্টিগুলি কারশফের সূত্র অনুসারে এই লুপে অবস্থিত তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। এখন এই লুপের ক্ষেত্রে দুটি ব্যাটারি বর্তমান, একটি E1 আর একটি E2। এই E1 ব্যাটারিটির তড়িৎচালক বলকে আমরা ধনাত্মক ধরতে পারবো, তার কারণ আমরা যখন এই লুপ বরাবর প্রদক্ষিণ করছি তখন আমরা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছি। মনে রাখতে হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যদি যাওয়া হয় তবে সেই ব্যাটারিটা ধনাত্মক, কিংবা এভাবেও ভাবা যেতে পারে যে এই ব্যাটারিটি যে তড়িৎ প্রবাহ পাঠাবে, যেহেতু ব্যাটারির এই প্রান্তটি ধনাত্মক এই প্রান্তটি ঋণাত্মক, তাই ব্যাটারি যে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাবে সেই তড়িৎ প্রবাহের মাত্রা দিক হবে এই দিকে, আর আমরাও লুপ বরাবর ওই দিকেই প্রদক্ষিণ করছি, তাই E1 ব্যাটারিটাকে আমরা ধনাত্মক ধরতে পারবো। আর E2 ব্যাটারির ক্ষেত্রে কি হবে? E2 ব্যাটারির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ওই লুপ বরাবর প্রদক্ষিণ করলে আমরা
ব্যাটারির উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাব, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেলে সেই ব্যাটারি কি হয়, ঋণাত্মক, তার তড়িৎচালক বলকে ঋণাত্মক ধরতে হয়। কিংবা এরকম ভাবে ভাবতে পারি, এই ব্যাটারিটি যেহেতু এটি ধনাত্মক প্রান্ত, তাই এই ব্যাটারিটি উপরের দিকে তড়িৎ প্রবাহ পাঠাবে, অথচ আমরা লুপ বরাবর নিচের দিকে প্রদক্ষিণ করছি, তাই এই 2 নম্বর ব্যাটারিটিকে আমরা ঋণাত্মক ধরতে পারি, তাহলে -E2। সুতরাং এই লুপটির রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি হয় এটা, আর ওই লুপটিতে অবস্থিত তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি হয় E1 - E2। কারশফের ভোল্টেজ সূত্র অনুসারে এই দুটি সমান, অর্থাৎ কোনো একটি বদ্ধ লুপে অবস্থিত রোধগুলির মান এবং ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বদ্ধ লুপে অবস্থিত তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান। একই রকম ভাবে যদি আমরা 2 নম্বর লুপের ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাই, তাহলে 2 নম্বর লুপটি হলো BCDE, বি বিন্দু থেকে শুরু করে আবার আমরা বি বিন্দুতে এসে পৌঁছাবো। আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো ডাইরেকশনে ঘুরতে পারি, তো ক্লকওয়াইজ ডিরেকশনেই আবার আমরা প্রদক্ষিণ করি। ক্লকওয়াইজ ডিরেকশনে প্রদক্ষিণ করলে বি বিন্দু থেকে শুরু করলে প্রথম যে রোধটি আমরা পাই সেটা হলো R2, আর তার মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে I3। আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে প্রদক্ষিণ করছি আর তড়িৎ প্রবাহ মাত্রাও ওই দিকে হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল হবে I3 R2। নেক্সট যে রোধটি আমরা পাই সেটি হলো R4 এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I3, আমরা যেদিকে প্রদক্ষিণ করছি সেই I3 এর দিকও সেই দিকে, সুতরাং এখানে হবে I3 R4। এবারে আসি R5 এই রোধটির ক্ষেত্রে, আমরা প্রদক্ষিণ করছি ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ আমরা E থেকে B এর দিকে যাচ্ছি, অথচ তড়িৎ প্রবাহ মাত্রা রোধের মধ্য দিয়ে উল্টো দিকে হচ্ছে, তাই এক্ষেত্রে ওই তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল ঋণাত্মক হবে, কারণ আমরা E থেকে B এর দিকে যাচ্ছি অথচ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে উল্টো দিকে, তাই এখানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল হবে -I2 R5। এই হলো 2 নম্বর লুপের তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধগুলির বীজগাণিতিক সমষ্টি। আর 2 নম্বর লুপের ক্ষেত্রেও দুটি ব্যাটারি আছে, তাদের তড়িৎচালক বল E2 এবং E3। এখন প্রথমে আসি E3 এই ব্যাটারিটির ক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি তাহলে এই ব্যাটারিটির তড়িৎ প্রবাহ পাঠায় উপরের দিকে, অথচ আমরা ঘুরছি, আমরা নিচের দিকে আসছি লুপ বরাবর, সুতরাং এই ব্যাটারিটির তড়িৎচালক বল হয় ঋণাত্মক। আবার 2 নম্বর ব্যাটারির ক্ষেত্রে 2 নম্বর ব্যাটারিটি তড়িৎ প্রবাহ পাঠায় উপরের দিকে। 2 নম্বর ব্যাটারি যেহেতু পজিটিভ টার্মিনালের উপরে, একটু বলে রাখি যে কোনো ব্যাটারি তার পজিটিভ টার্মিনাল থেকে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠায় আর ঋণাত্মক টার্মিনাল থেকে তড়িৎ প্রবাহ ঢোকে। এখন এই তড়িৎ প্রবাহ এই ব্যাটারিটি চাইবে উপরের দিকে তড়িৎ প্রবাহ পাঠাতে, সুতরাং এই ব্যাটারিটি এক্ষেত্রে ধনাত্মক। কিংবা এভাবে ভাবতে পারি যে আমরা যখন লুপ বরাবর প্রদক্ষিণ করব তখন এই ব্যাটারিটি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাব। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাওয়া মানে এই ব্যাটারিটিকে ধনাত্মক ধরা, এই ব্যাটারির তড়িৎচালক বল হবে ধনাত্মক। সুতরাং তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি হবে -E3 + E2। তাহলে 2 নম্বর লুপের ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা এই সমীকরণটি পাই। কেভিএল এবং কেসিএল ব্যবহার করে অঙ্ক করার সময় আমাদেরকে এরকম ভাবে প্রত্যেকটি লুপের জন্য একটা একটা করে সমীকরণ বার করতে হবে, আর সেই সমীকরণগুলো সলভ করে ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিংবা রোধের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স এগুলো আমরা বার করতে পারব। কেভিএল অনুসারে আমরা বলতে পারি (IR = E), অর্থাৎ কোনো একটি বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বদ্ধ লুপে অবস্থিত তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। এখন (IR) অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে (V) = E। V অর্থাৎ ওই যে রোধ আছে সেই রোধগুলির অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে (V) = E। এখন মনে রাখতে হবে, যদি একটি ধনাত্মক আধান Q উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, যদি একটি ধনাত্মক আধান Q উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় আর সেই বিভবের মান যদি হয় V, তবে এই একটি ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেলে এনার্জি লস হয়। এনার্জি লস
ইন এনার্জি, সেই এনার্জি লসের পরিমাণটা হয় কিউ ইন্টু ভি। আর যদি ওই ধনাত্মক আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় সেক্ষেত্রে এনার্জি গেন হয়, সেই এনার্জি গেন হবে, সেই এনার্জি গেনের পরিমাণটা হবে কিউ ইন্টু ভি। অর্থাৎ ওই পোটেনশিয়াল ডিফারেন্স তার সঙ্গে যদি কিউ গুণ করা হয় তাহলে এনার্জি লস আর গেন পাওয়া যাবে। লসটা কখন হয়? যদি পজিটিভ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ওই ধনাত্মক আধানকে নিয়ে যাওয়া হয়। আর কখন গেন হয়? যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাওয়া হয় তখন গেন হয়। এখন একটা সিম্পল সার্কিটের কথা ভাবা যায়। মনে করো একটি ব্যাটারি, সেই ব্যাটারির সঙ্গে একটি মাত্র রোধ আর যুক্ত করা আছে, ব্যাটারিটির তড়িৎচালক বল ই। এখন এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা নিঃসন্দেহে এই রোধের মধ্য দিয়ে ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। তাহলে এই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় ধনাত্মক আধানগুলি এই ক্লকওয়াইজ ডিরেকশনেই যাবে, ইলেকট্রন উল্টো দিকে যাবে, কিন্তু ধনাত্মক আধান কোন দিকে যাবে? ধনাত্মক আধান ক্লকওয়াইজ ডিরেকশনেই যাবে, প্লাস কিউ আধানগুলি এইদিকে প্রবাহিত হবে। এখন রোধের মধ্য দিয়ে কারেন্ট এ থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এ বিন্দু নিশ্চয়ই উচ্চ বিভবে আছে, বি বিন্দু নিম্ন বিভবে আছে। আমরা জানি বিভবের পার্থক্য থাকলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এ বিন্দু উচ্চ বিভবে আছে, বি বিন্দু নিম্ন বিভবে আছে। এখন এই রোধের মধ্য দিয়ে তাহলে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তাই এই রোধের অ্যাক্রসে এনার্জি লস হয়। আবার তড়িৎচালক বল বা ব্যাটারির ক্ষেত্রে ওই আধানটি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, সুতরাং ব্যাটারির মধ্য দিয়ে আধানটি যখন যাবে তখন তার এনার্জি গেন হবে। তাই এই কেভিএল থেকে প্রাপ্ত এই সমীকরণটির উভয় পক্ষে যদি আমরা কিউ গুণ করি তাহলে সমীকরণটি দাঁড়ায় সামেশন ওভার ই ইন্টু কিউ ইজ ইকুয়ালস টু সামেশন ওভার কিউ ইন্টু ভি। অর্থাৎ এনার্জি গেন সমান সমান এনার্জি লস, অর্থাৎ বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি সমান সমান বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তি। এটি হলো শক্তি সংরক্ষণ সূত্র। তাই কেভিএল শক্তি সংরক্ষণ সূত্রকে রিপ্রেজেন্ট করে, আর আগেই বলেছি কেসিএল আধানের সংরক্ষণ সূত্রকে রিপ্রেজেন্ট করে। এখানে তোমরা একটি বর্তনী দেখতে পাচ্ছ, এই বর্তনীতে কতগুলি রোধ লাগানো আছে, তার সঙ্গে একটি 9 ভোল্ট ব্যাটারি লাগানো আছে। 4 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত নির্ণয় করতে হবে, এটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013-তে পড়েছে। তো আমরা এখানে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে 4 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করব। মনে করি 3 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। এই আই তড়িৎ প্রবাহ মাত্রা আমরা এই সার্কিটে যদি বিন্দুগুলোর নাম দিই এ বি সি ডি ই এফ, তাহলে এই বি বিন্দুতে এসে আই তড়িৎ প্রবাহ মাত্রা দুভাগে ভাগ হচ্ছে। মনে করি যে 2 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে I1, তাহলে 8 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে I মাইনাস I1। I কারেন্ট আসছিল, I1 এর দিকে চলে যাচ্ছে, তাহলে বাকি কারেন্ট I মাইনাস I1 বি থেকে ই এর দিকে যাবে। এটি হলো কেসিএল অ্যাপ্লাই করে পেলাম, আগত প্রবাহ সমান সমান নির্গত প্রবাহ। এই I1 প্রবাহ 4 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে, আবার 2 ওহম রোধের মধ্য দিয়েও প্রবাহিত হবে। আর I মাইনাস I1 প্রবাহ এবং এই I1 প্রবাহ এই দুটি ই বিন্দুতে মিলিত হয়ে 2 ওহমের প্রবাহের মধ্য দিয়ে আবার I তড়িৎ প্রবাহিত হবে। এই হলো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রাগুলি আমি এভাবে অঙ্কন করলাম। এবার আমরা এখানে দুটি লুপ দেখতে পাচ্ছি, একটি হলো এ বি ই এফ আর একটি বি সি ডি ই। এই দুটি লুপের ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। সবার প্রথমে আমরা 1 নাম্বার লুপ বা ABEF এই লুপের ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। তো এখানে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবো, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবো। এ বিন্দু থেকে শুরু করি, এ বিন্দু থেকে শুরু করলে আমরা লিখতে পারি 3I 3 ওহম, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I প্লাস 8 ওহম ইনটু তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I মাইনাস I1। মনে রাখতে হবে আমরা যেদিকে ঘুরছি তড়িৎ প্রবাহ মাত্রা সেই দিকে হচ্ছে, তাই রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রার গুণফল ধনাত্মক। আবার 2 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I 2 ইনটু I ইজ ইকুয়ালস টু একটি ব্যাটারি আছে
আর সেই ব্যাটারিটি ধনাত্মক হবে, কারণ আমরা যদি লুপ বরাবর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাওয়া হয়, আর সেক্ষেত্রে ব্যাটারি ধনাত্মক হয়, ইজ ইকুয়ালস টু হবে 9, বা 3i প্লাস 2i ইজ ইকুয়ালস টু হয় 5i প্লাস 8i মাইনাস 8i1 ইজ ইকুয়ালস টু 9, বা 13i মাইনাস 8i1 ইজ ইকুয়ালস টু 9। এই সমীকরণটি 1 নাম্বার নাম দিলাম। এবার আসি দ্বিতীয় লুপ BCDEB। এই লুপের ক্ষেত্রে এই লুপে কোনো তড়িৎচালক বল বা ব্যাটারি নেই, শুধুমাত্র রোধ আছে। তো বি বিন্দু থেকে শুরু করলে হয় 2 into I1 প্লাস 4I1 প্লাস 2I1। আমরা ঘুরছি ক্লকওয়াইজ ডিরেকশনে, কিন্তু 8 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে উল্টো দিকে, অর্থাৎ এখানে রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলটি হবে ঋণাত্মক, তাই মাইনাস I মাইনাস I1 ইন্টু 8 ইজ ইকুয়ালস টু কত হবে? তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি। যেহেতু এখানে কোনো ব্যাটারি কাটানো নেই, তাই তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি হয় 0, বা 4 আর 2 6 আর 2 8, 8I1 মাইনাস 8I প্লাস 8I1 ইজ ইকুয়ালস টু 0, বা 16I1 মাইনাস 8I ইজ ইকুয়ালস টু 0, বা 8I ইজ ইকুয়ালস টু 16I1, বা I ইজ ইকুয়ালস টু 2I1। 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ থেকে I সমান 2I1 1 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে 13 ইন্টু 2I1 অর্থাৎ 26I1 মাইনাস 8I1 ইজ ইকুয়ালস টু হয় 9, বা 18I1 ইজ ইকুয়ালস টু 9, বা I1 ইজ ইকুয়ালস টু 9 বাই 18 ইজ ইকুয়ালস টু 0.5 অ্যাম্পিয়ার। সুতরাং 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। এভাবে আমরা KVL KCL অ্যাপ্লাই করে খুব সহজেই লুপ অ্যানালিসিস করতে পারি।